নমস্কার। আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম ধূপকাঠি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর হ্যাঁ, সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ধূপকাঠি। মান্যবর এসো, আমি আপনার সম্পূর্ণ অপরিচিতা। বিনা পরিচয়ে আপনাকে এই চিঠি লিখতে বসেছি। আমার ধৃষ্টতা মার্জনা করবেন। তবে আমার পক্ষ থেকেও একটি বলবার কথা আছে। আমি আপনার একটি পরিচিতা মেয়ের অনুরোধে তার বক্তব্য আপনাকে লিখে জানাচ্ছি। প্রথমে তার জবানিতেই লিখতে শুরু করেছিলাম, কিন্তু সে এমন অগোছালো এলোমেলো ভাবে বলতে আরম্ভ করলো যে আমার পক্ষে তা গুছিয়ে লেখা অসাধ্য। আমি তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জেনে নিয়ে তার বলবার কথা সাধ্যমতো বুঝাতে চেষ্টা করে আপনাকে এই চিঠি লিখছি। জানি না এতে উদ্দেশ্য কতটুকু সিদ্ধ হবে, তার মনের কথা কতটুকু আপনাকে বুঝিয়ে বলতে পারবো। প্রথমে আমি তাকে বলেছিলাম, তুমি 2-4 লাইন যা পারো লিখে দাও, তোমার নিজের হাতে লেখা চিঠি পেলে বিমলবাবু খুশি হবেন। কিন্তু রেণু তাতে কিছুতেই রাজি হলো না। এও হতে পারে আপনার সঙ্গে ওর যা সম্পর্ক, তাতে ঘটনাটা সব খোলাখুলিভাবে লিখতে ওর লজ্জা করছে। আপনি বোধহয় রেণুকে এবার চিনতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের গ্রামের সেই অনাথা মেয়েটি, বাগবাজারে চৌধুরীদের বাড়িতে 3 বছর আগে আপনি যাকে রেখে এসেছিলেন। চৌধুরীরা আপনারই আত্মীয়। হিসেব করলে যত দূরেরই হোক, ওদের সঙ্গে রেণুরও একটু সম্পর্ক বেরোয়। হ্যাঁ, সেই কথা ভেবে আপনি ওকে অন্য কোথাও না রেখে কোনো আশ্রমে না পাঠিয়ে চৌধুরীদের ওখানে দিয়েছিলেন। এখন মনে হয় মেয়েটার অন্য কোনো ব্যবস্থা করলেই বোধ করি ভালো করতেন। তাহলে খানিকটা লেখাপড়া কি হাতের কাজ টাজ কিছু শিখতে পারতো। চৌধুরীদের বাড়িতে তেমন কোনো সুযোগই ও পায়নি। প্রথমে অবশ্য বাড়ির বৌঝিদের অল্প স্বল্প ফুটফরমায়েশ খাটা, বাচ্চা ছেলেদের কোলে নেওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসব ছোটখাটো কাজেরই ভার ওর উপরে ছিল। সবাই বলেছিলেন, বাড়ির মেয়েদের মতো থাক, তুমি তো আমাদের আত্মীয়, লজ্জা সংকোচের কি আছে। এমন অভ্যর্থনা পেয়ে রেনুর খুব আনন্দ হয়েছিল। বড় তেতলা বাড়ি, বাড়ি ভরা লোকজন। ওর মতো 16-17 বছরের মেয়ে আছে বাড়িতে গুটি চারে। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে। সবাই সবাই ওকে ভাব জমাবার জন্যে, দলে টানবার জন্যে ব্যস্ত। কেউ নিজের পুরনো শাড়ি দেয়, কেউ স্নো সাবান দিয়ে বন্ধুত্ব করবার চেষ্টা করে। বাড়ির ছেলেরাও যেন ওর উপরে একটু বেশি মনোযোগী। বোনেদেরকে বাদ দিয়ে রেনুকেই তারা নানা কাজে ডাকে, নানা শৌখিন কাজে খাটায়। দামি কলমটা রেনুর হাতে ছেড়ে দিয়ে বলে, ধুয়ে এনে কালি ভরে দাও তো। বিছানা পেতে দেওয়া, ফুলদানিতে ফুল সাজিয়ে রাখা, এসব কাজে রেনু আনাড়ি হলেও তাকে দিয়ে করিয়েই যেন বাড়ির ছেলেদের আনন্দ। বাড়ির মেয়েরা ঠাট্টা করে বলে, রেনু একা আমাদের সকলের জায়গা কেড়ে নিয়েছে। বউরাও পরিহাস করে, তোমাদের জায়গা ঠিকই আছে ঠাকুরজি, আমাদেরকে নিয়েই ভাবনা। এসব ঠাট্টা পরিহাস বুঝবার বয়স রেনুর হয়েছে। সেখান থেকে লজ্জায় পালিয়ে গিয়ে
গিন্নিদের কাছে এসে বসে। এ সময় মাঝে মাঝে আপনি খোঁজ খবর নিতে আসতেন। রেনুকে ডেকে জিজ্ঞাসা করতেন, কেমন আছো? রেনু হেসে বলতো, ভালোই।" বাড়ির গিন্নিদের কাছে আপনি ওর প্রশংসাই তখন শুনতে পেতেন। এমন শান্ত শিষ্ট কর্মঠ ভালো মেয়ে আর হয় না। কিন্তু অবস্থাটা ক্রমে ক্রমে বদলাতে লাগলো। শোভাবাজারে চৌধুরীদের যে কাপড়ের দোকান আছে, তাতে লাভের অঙ্ক কমে গেল। অফিসের ছাঁটাইয়ের ফলে বাড়ির গুটি দুই ছেলে বেকার হলো। আর কলেজ থেকে নতুন যারা পাশ করে বেরোলো, তাতে চাকরি জুটবার কোনো লক্ষণ দেখা গেল না। কাপড়ের দোকানের আয় এমন নয় যাতে এত বড় পরিবারের খরচ বেশ ভালোভাবে চলতে পারে। এসব বাইরের খবর আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু ভিতরে মেয়েদের ব্যাপারটা বোধহয় তেমন করে জানেন না। কারবারের অবস্থা খারাপ হওয়ায় বড় কর্তা ছোট কর্তা দুজনেরই মেজাজ গেল বিগড়ে। সংসারে ঝগড়াঝাঁটি কথা কাটাকাটি শুরু হলো। সবাই ধমক খেতে লাগলো। রেনুও বাদ গেল না। বড় কর্তা বললেন, ওসব বাবুগিরি বিলাসিতা চলবে না, খরচ কমাও। দোকানে দুজন কর্মচারীকে ছাঁটাই করলেন। বাজারের পয়সা চুরি করে বলে চাকরটাকেও বিদায় দিলেন। একটা ঝি ছিল, খাওয়া পড়া ছাড়া 10 টাকা করে মাইনে দিতে হতো, তাকেও বাদ দিলেন। বললেন, নিজেরা করে কর্মে খাও, এত বাবুগিরি চলবে না। বাইরের লোকজনের মধ্যে রইল একটা ঠিকে ঝি আর রেনু। ওরও ভয় হতে লাগলো, বড় কর্তা তাকেও চলে যেতে না বলেন, তাহলে সে কোথায় দাঁড়াবে? এই চৌধুরীদের বাড়ি ছাড়া পৃথিবীতে আর কোথাও যে কোনো জায়গা আছে, সে কথা রেনুর মনে হয়নি। রেনু তাই নিজে ইচ্ছে করে সংসারের কাজ বেশি বেশি করে করতে লাগলো। গিন্নিদের বউদের হাতের কাজ কেড়ে নেয়, রাঁধে, জল টানে, 20 জন লোকের রেশনের চালের কাঁকড় বাছে। পাছে কেউ তাকে অনাবশ্যক মনে করে, তা অবশ্য কেউ মনে করলো না। সংসারের অনেক কাজের ভারী গিন্নিমা ওর হাতে ছেড়ে দিলেন। বিশেষ করে রান্নাঘরের ভারটা প্রায় সম্পূর্ণই রেনুর উপর গিয়ে পড়ল। না পড়ে উপায় কি? বড় গিন্নি ছোট গিন্নি কারোরই ছেলেপুলে হওয়া বন্ধ হয়নি, আর বউদের তো সবে শুরু হয়েছে। তাছাড়া অসুখ বিসুখ আছে। মেয়েদের স্কুল কলেজের পড়া আর পরীক্ষার কড়াকড়ি বেড়েছে, তাদের পক্ষে সংসারের অন্য কাজকর্ম করা পোষায় না। তাই স্বাভাবিকভাবে রেনুকেই সব বুঝে নিতে হলো। আপনি তখন চাকরি বাকরি আর সভা সমিতি নিয়ে ব্যস্ত, আসবার অবসর বেশি পান না। তবু 2-4 মাস অন্তর মাঝে মাঝে এসে যখন জিজ্ঞেস করতেন, কেমন আছো রেনু, তার কাছ থেকে ওই একই উত্তর পেতেন, ভালোই আছি বিমলদা। আপনি ব্যস্তভাবে চলে যেতেন। দ্বিতীয় প্রশ্ন করতেন না। যদি করতেন, তাহলে তখনই হয়তো আপনি কিছু কিছু বুঝতে পারতেন। আমার মনে হয় জিজ্ঞাসা না করে আপনি বুঝেছিলেন, কিন্তু কিছু করাটা আপনার পক্ষেও সহজসাধ্য হয়নি। আপনি অবিবাহিত, মেসে থাকেন, নিজেরও নানা রকম ঝামেলা আছে। এসব জানতো বলে রেনু আপনাকে কিছু খুলে বলতো না। ভাবতো অনর্থক বিব্রত করে লাভ কি? আপনি ওর জন্য যথেষ্ট করেছেন। আরো যদি কিছু করবার থাকে তা আপনি নিজেই করবেন। গত বছর বড় কর্তার সেজো মেয়ে আর ছোট কর্তার মেজো মেয়ের দীপ্তি আর তৃপ্তি দুজনের একসঙ্গে বিয়ে হয়ে গেল। সেই বিয়েতে আপনি নিমন্ত্রণ খেতে এসে বড় গিন্নির কাছে রেনুর নামে প্রথম নালিশ শুনে যান। রেনু কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিল। বড় গিন্নি আপনার কাছে বলেছিলেন, রেনুর সেই আগের মতো স্বভাব আর নেই, ভারী মুখ হয়েছে ওর, কথায় কথায় তর্ক করে, মুখে মুখে জবাব দেয়। আরো একটা গুণ বেড়েছে, রাস্তার ফেরিওয়ালা ডেকে হাসি গল্প করে। এই কথা শুনে আপনি যে ভ্রু কুঁচকেছিলেন, তা কিন্তু রেনু চোখ এড়ায়নি। আপনি বলেছিলেন, এসব তো ভালো নয়, এসব তো ভালো নয় মাসিমা, আপনি ওকে শাসন করে দেবেন। আপনার এই কথায় রেনু বড় দুঃখ পেয়েছিল। ওর হাতে ছিল দইয়ের হাঁড়ি, ভেবেছিল সেটা রেখে এসে আপনাকে বুঝিয়ে বলবে। রেনু মাঝে মাঝে তর্ক করে, কথার পিঠে কথার জবাব দেয়, তা ঠিকই,
তার একার ঘাড়ে সবাই সব কাজ চাপিয়ে দেন। আর পান থেকে একটু চুন খসলেই তা নিয়ে যদি বকাবকি করেন, তাহলে একেবারে মুখ বুজে ও কি করে থাকে? সেও তো রক্তমাংসের মানুষ। কিন্তু কোনো খারাপ কথা সে কাউকে বলেনি। একদিন শুধু ছোট গিন্নিকে বলেছিল, এমন বিনে মাইনে ঝি আর পাবেন না। তিনিও জবাব দিতে ছাড়েননি, বলেছিলেন, যেখানে মাইনে পাস গেলেই তো পারিস, হাত ছড়ালে আবার কাকের অভাব। আজকালকার দিনে খেতে পড়তে দিলে অমন গন্ডা গন্ডা পাওয়া যায়। সব কথাই জানেন আপনাকে বলবে ভেবেছিল রেনু, কিন্তু গিয়ে দেখে আপনি বিয়ে বাড়ির পান মুখে দিয়ে তখন চলে গেছেন। আপনি শুধু এক পক্ষের কথাই শুনে গেলেন, আর এক পক্ষের কিছুই শুনলেন না। সেজন্য রেনুর মনে সেদিন ভারী দুঃখ, ভারী অভিমান, এমনকি একটু রাগও হয়েছিল আপনার উপরে। সুযোগ পেলে সেদিন অনেক কথাই রেনু আপনাকে বলতো। চৌধুরীদের কারবারের অবস্থা আগের চেয়ে ভালো হওয়া সত্ত্বেও বাড়ির কাজকর্মের জন্য ওরা যে আর নতুন লোকজন রাখেননি। জল তোলা, বাটনা বাটা, দুবেলা রান্না করা, সবই রেনুকে করতে হচ্ছে। এই খবরটা আপনাকে সে জানাতো। আর ফেরিওয়ালাদের ডেকে গল্প করার কথা, তাও রেনুর মুখে আপনি তখন শুনতে পেতেন। কারণ ব্যাপারটা তখনও খুব ঘোরালো হয়ে ওঠেনি। ওদের সেই রামকান্তপুর স্ট্রিটের গলি দিয়ে কত ফেরিওয়ালাই যে যেত। কেউ জিনিস বেচতে চায়, কেউ কিনতে চায়। ছিট কাপড়, বাসন, শিশি বোতল, সোনপাপড়ি, বাদাম, ফুল, ধূপকাঠির ফেরিওয়ালারা সকলে চৌধুরী বাড়ির কাছ দিয়ে যাতায়াত করত। দুপুরবেলায় কি বিকেল বেলায় এসে হাঁক দিত। বাড়ির বৌঝিরা দোরের কাছে এসে নেড়ে চেড়ে দেখতো, দরদাম করত। কোনো কোনো দিন জিনিস রাখতো, বেশিরভাগ দিনই ফেরত দিত। সেদিন বিকেল বেলা নতুন বউ নীলিমা দুতলা থেকে বলল, রেনু, আমি চুল বাঁধছি ভাই, ধূপকাঠিওয়ালা এসেছে। দুয়ানার ধূপকাঠি রাখতো ওর কাছ থেকে, ওর কাঠিগুলো বেশ ভালো। বিকেলে জলখাবারের জন্য রেনু সবে ময়দা মাখতে বসেছিল। তাড়াতাড়ি হাত ধুয়ে সদরের কাছে এসে বলল, দুয়ানার ধূপকাঠি দিন তো। নাও কথাটা ঠিক মুখে এলো না রেনুর। 22-23 বছরের যুবক, লম্বা ছিপছিপে চেহারা, গায়ে ছিল একটা ছিটের হাফ শার্ট, পায়ে একজোড়া স্যান্ডেলও আছে। একে চট করে তুমি বলা কি সহজ? ফুলই বা ফেরিওয়ালা। 4 আনা দামের প্যাকেট যদি নেন, সেগুলি আরো ভালো হবে। ফেরিওয়ালা একটু হেসে বলেছিল। রেনু বলেছিল, না না, আপনি 2 আনারটাই দিন। ফেরিওয়ালা আর কিছু না বলে 2 আনার ধূপকাঠি দিয়ে চলে গিয়েছিল। পরদিন দুপুরের একটু পরে ফেরিওয়ালা ফিরে এসে হাজির। ধূপকাঠি। রেনু দোরের কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, যা দরকার নেই আমাদের, কাল যা দিয়ে গিয়েছিলেন তাই পড়ে আছে। ফেরিওয়ালা বলল, অল্প করে কিছু নিন, কাল আপনাদের এখানে বউনি করবার পর আমার বিক্রি খুব ভালো হয়েছিল। রেনু হেসে বলল, এই কথা বোধহয় সব বাড়িতেই একবার করে বলেন না? ফেরিওয়ালা হাসল, না না, সত্যি বলছি। আপনার হাতে প্রথম বউনি হওয়ায় কাল আমার খুব ভালো হয়েছে। এমন শুভ লক্ষণ যে রেনুর মধ্যে আছে, সেই কথা এর আগে কেউ তাকে বলেনি। ভারী ভালো লাগলো ওর। বলল, দাঁড়ান, আমি পয়সা নিয়ে আসছি। সেদিন আর পয়সা চাইতে নতুন বৌদির কাছে গেল না রেনু, পুরনো বৌদের কাছেও নয়। ছোট্ট একটা বার্লির কৌটোর মধ্যে 2-4 পয়সা করে নিজে যা সঞ্চয় করেছিল, তার থেকে একখানা দুয়ানি বের করে নিয়ে এলো। ফেরিওয়ালা রঙিন কাগজে মোড়া ধূপকাঠির একটা প্যাকেট ওর হাতে দিয়ে গেল। কাঠিগুলো সব রেনু নিজে নিল না, বাড়ির বৌঝিদেরও 2-4টি করে বিলোতে লাগলো। নতুন বউ বলল, খুব যে ফুর্তি, এতক্ষণ ধরে কি গল্প হচ্ছিল ধূপকাঠিওয়ালার সঙ্গে? বারে, কি আবার হবে? নীলিমা হেসে বলল, আমি সব শুনেছি। বড়গিন্নি ধূপকাঠিগুলি দেখে রাগ করতে লাগলেন। এই তো কালও কতগুলি কাঠি কিনেছ নতুন বৌমা, আজ আবার কেন মিছিমিছি পয়সা নষ্ট করলে? নীলিমা জবাব দিল,
আজ আর আমি কিনিনি মা, রেনু তার নিজের পয়সায় কিনেছে। বড় গিন্নি জবাব দিলেন, নিজের পয়সা পরের পয়সা বুঝি নে বাপু, পয়সা তো সব এক জায়গা থেকে আসে। বাড়ি শুদ্ধ সকলেই যদি এমন বিলাসী হয়ে ওঠে তাহলেই হয়েছে। কিন্তু বড় গিন্নির রাগ আর বকুনিতে রেনু সেদিন মন খারাপ হলো না। তার কথার কোনো জবাব দিল না রেনু। সন্ধ্যেবেলায় বাড়ির কাজকর্ম সেরে, গা ধুয়ে, চুল বেঁধে, একখানা ধোয়া শাড়ি পরে নিজের ঘরে ধূপকাঠি জ্বালালো রেনু। রান্নাঘর আর ভাড়ার ঘরের মাঝখানে ছোট্ট একটু খুপড়ির মতো জায়গা আছে, সেই ওর থাকবার ঘর। আগে অবশ্য দোতলায় একটি ঘরে ছোট ছেলে মেয়েদের সঙ্গেও থাকতো, কিন্তু বাড়ির দুটি ছেলের বিয়ে হওয়ায় ও বাড়িতে ঘরের খুব অনটন হয়েছে। রেনু তাই নেমে এসেছে এই নিচের ঘরে। সন্ধেবেলায় সে ঘরে এই প্রথম ধূপকাঠি জ্বাললো। খাওয়া দাওয়া চুকতেই 11টা বাজলো। সকলের ঘুমোতে 12টা, কিন্তু রেনুর চোখে ঘুম নেই। সে একটার পর একটা ধূপকাঠি জ্বেলেই চলেছে। তারপর রেনু প্রায় ধূপকাঠি রাখতো, ধূপকাঠিওয়ালার সঙ্গে কিছু কিছু আলাপও করতো। এসব ধূপকাঠি কি নিজেরা তৈরি করা যায়, নাকি বাজার থেকে কিনে আনতে হয়? টাকায় কত লাভ থাকে? ধূপকাঠিওয়ালা কখন বেরোয় কখন ফেরে? হলোই বা মার ছেলের সংসার, চলে কি করে? এইসব সাধারণ কৌতূহল, তুচ্ছ কথাবার্তা। বড়গিন্নি এইটুকুকেই অত বড় করে সেদিন আপনার কাছে লাগিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা গোপন রইল না। ধূপকাঠিওয়ালার সঙ্গে রেনুর এই ঘনিষ্ঠতা শুধু ওদের বাড়ির নয়, পাড়ার সকলেরই চোখে পড়ল। ধূপকাঠি এ পাড়ায় বিক্রি হোক আর না হোক, ছেলেটি কিন্তু রোজই আসে। রেনুও জানলায় এসে দাঁড়ায়। রোজ দুজনের কথা হোক আর না হোক, যেন দেখা হলেই যথেষ্ট। সারাদিন নানা কাজকর্মের মধ্যে রেনু এই মুহূর্তটির জন্য প্রতীক্ষা করে। রোজ সেই বিশেষ সময়টিতে জানলার কাছে আসে, এক প্যাকেট করে ধূপকাঠি নেয়। কিন্তু ফেরিওয়ালা আর পয়সা নেয় না, রেনুরও পয়সা দেওয়ার তেমন গরজ নাই। জানলার একটা শিক আপনি ভেঙে গিয়েছিল, রেনু তাই বলে, কিংবা সে নিজেই তুলে ফেলেছিল। এটা অবশ্য চৌধুরীদের অভিযোগ। জানি না আমি, তবে সেই বড় ফাঁক দিয়ে মাঝে মাঝে নাকি চায়ের কাপও রেনু ফেরিওয়ালার হাতে তুলে দেয়। এই ব্যাপারটা নিয়ে যে পাড়ায় নানা রকম কানাকানি হাসাহাসি চলছে, তা আমিও লক্ষ্য করেছিলাম। তারপর কালকের ঘটনার কথাটা বলি। শনিবারের অফিস সকাল সকাল ছুটি হয়ে গেছে। বাড়িতে কাজ আছে বলে আমি আর কোথাও না গিয়ে তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু আমাদের গলির মধ্যে ঢুকতে দেখে আর এগোতে পারি নে। ভিড়, গোলমাল, হইচই। সেই ধূপকাঠিওয়ালাকে সেই ধূপকাঠিওয়ালাকে ধরে চৌধুরী বাড়ির পালোয়ানের মতো দুটি ছেলে ঘুষির পর ঘুষি চালাচ্ছে। পাড়ার আর সব ছেলেবুড়োরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফেরিওয়ালা সেই মাঠ ঠেকাতে ঠেকাতে বলছে, আগে আমার কথা শুনুন, আমরা বিয়ে করব ঠিক করেছি। পাড়ার সব মেয়ে পুরুষ হু হু করে হাসছে আর নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে। একজন তরুণ ছেলে আর একটি তরুণীকে বিয়ে করবে, এর যে পরিহাসের ব্যাপার, সংসারে যেন আর কিছুই নেই। যেহেতু ছেলেটি ফেরিওয়ালা আর মেয়েটি বাড়ির ঝি, ছেলেটির পক্ষ নিয়ে আমি দু চার কথা বলতে যাচ্ছিলাম, লোকে এমন সব মন্তব্য শুরু করলো যে ঘরে চলে আসতে বাধ্য হলাম। শেষ পর্যন্ত ওরা ছেলেটিকে আধমরা করে ঘাড় ধরে গলি থেকে বের করে দিল। বান্ডিল থেকে পড়া ধূপকাঠিগুলি রাস্তার ধুলোয় ছড়িয়ে রইল। দাদার কাছে ব্যাপারটা বলবার পর তিনিও আমার উপরে একটু রাগ করলেন। তোর এসবের মধ্যে যাওয়ার দরকার কি ছিল? আমি তাই আর যাইনি। কিন্তু রেনুই ও বাড়ি থেকে কি করে যেন পালিয়ে আমার কাছে চলে এসেছে। সামনাসামনি বাড়ি, ওর সঙ্গে আমার সামান্য মুখ চেনা ছিল, কিন্তু এখন ও আমাকে এমন করে ধরেছে যেন আমি ওর চিরকালের চেনা। মুখে বলেছিলাম, তুমি যাও, কটা দিন চুপচাপ থাকো, তারপর যা হয় ব্যবস্থা করা যাবে। কিন্তু রেনু বলল, না দিদি,
যারা ওকে অমন করে মেরেছে, আমি তাদের বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। দাদা শান্তশিষ্ট, নির্বিরোধ মানুষ। তিনি বড় বিব্রত বোধ করছেন। চৌধুরীরা শাসাচ্ছে পুলিশ কেস করবে। তাতে অবশ্য সুবিধা করতে পারবে না। রেনুর বয়স 60-এরও উতরে গেছে। কিন্তু আইন-টাইন তো সবসময় বড় কথা নয়। বেশিরভাগ ক্ষেত্রে তা প্রবলের হাতের অস্ত্র। রেনুর অনুরোধে আপনাকে সব কথা খুলে জানালাম। ছেলেটির নাম ঠিকানাও ওর কাছ থেকে শুনে নিয়েছি। অজিত বিশ্বাস। বেলগাছিয়ার উদ্বাস্তু কলোনিতে থাকে। আপনি যদিও চৌধুরীদের আত্মীয়, তবু আপনার উপর রেনু খুব ভরসা রাখে। সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন। অনধিকার চর্চার জন্য আর একবার মার্জনা চাইছি। ইতি বিনীতা মাধুরী সেনগুপ্ত। শেষ হলো আজকের গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা। শেষ হলো আজকের গল্প, শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প ধূপকাঠি। মাধুরী দেবীর প্রেরিত পত্র যেন বিমলবাবুর কাছে পৌঁছয়, যেন রেনুর সহযোগিতা তিনি করেন, যেন রেনু আর সেই ধূপকাঠিওয়ালা একটি সুন্দর জীবন শুরু করতে পারে। এই আমাদের সকলের চাহিদা। আপনাদের কেমন লাগলো গল্পটি? আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।